হ্যালো স্টুডেন্টস, শুরু করছি ইলেকট্রিক ফিল্ড পার্ট 3D, সলভড প্রবলেমস অন কুলম্বস ল। এর আগের ভিডিওতে বেশ কিছু অঙ্ক আমি সলভ করে দিয়েছি। আজকে এই টপিকে দুটো প্রবলেম সলভ করব, দুটোই খুব ভালো অঙ্ক। দেখা যাক প্রবলেমটা কি আছে। সেট 2 কোয়েশ্চেন 9, শূন্যস্থানে অনুভূমিক তলে 3টি তড়িৎ আধান আছে। Q1 আধানের মান +8 SU। Q2 আধানটি Q1 আধানের 5 সেন্টিমিটার উত্তরে আছে, মানে উপরের দিকে, এবং এর মান +12.5 SU। Q3 আধানটি Q1 আধানের 8 সেন্টিমিটার পূর্বে অবস্থিত, এর মান -24 ESU। Q1 আধানটির ওপর ক্রিয়াশীল বলের মান ও অভিমুখ নির্ণয় করো। খুব ভালো অঙ্ক, এটা আমরা সলভ করব। অঙ্কটির ইনফরমেশন অনুযায়ী Q1 আধানের মান +8 ESU, Q2 আধানের মান +12.5 ESU, Q3 আধানের মান -24 ESU। মনে করি আধানটি রয়েছে এই বিন্দুতে, Q1 আধান। এই আধান থেকে 5 সেন্টিমিটার উপরের দিকে, মানে উত্তরের দিকে 5 সেন্টিমিটার বলেছে, 5 সেন্টিমিটার উত্তরে রয়েছে, এটা হচ্ছে 5 সেন্টিমিটার। আর এইখানে যে আধানটা রয়েছে সেটা হচ্ছে Q2 আধান। এই Q2 আধানের মান +12.5 ESU, আর এই Q1 আধানের মান +8 ESU। ওকে, Q1 আধান থেকে কত সেন্টিমিটার দূরে? পূর্ব দিকে 8 সেন্টিমিটার পূর্ব দিকে। তাহলে 8 সেন্টিমিটার পূর্ব দিকে আরেকটা আধান আছে, সেটা হচ্ছে Q3 আধান, তার মান -24 ESU। এখন Q2 আধান দ্বারা Q আধানের উপর ক্রিয়াশীল বল, Q3 আধান দ্বারা Q1 আধানের উপর ক্রিয়াশীল বলের মান নির্ণয় করতে হবে। তো এটা ভুলে যাও, এটা নেই। Q2 আধান Q1 আধানের উপর বল প্রয়োগ করবে। তো এটা প্লাস আধান, এটা প্লাস আধান, এদের মধ্যে বিকর্ষণ বল কাজ করবে, সমজাতীয় আধান বিকর্ষণ বল কাজ করবে। তাহলে বিকর্ষণ বল কাজ করলে রিপেল হবে, অর্থাৎ দুজন দুই দিকে চলে যাবে। তো যেহেতু এটা +12.5 আর এটা +8, সুতরাং এইটা আধানের মান কম এবং এইটাই দূরের দিকে চলে যাবে। তাহলে এইটা পাওয়া গেল। এই যে Q2 আধান Q1 আধানের ওপর একটা বল ক্রিয়া করলো, সেই বলের মান কত হবে? সেই বলটাকে আমরা রিপ্রেজেন্ট করব কিভাবে? যেহেতু 1 নম্বর আধানের উপর ক্রিয়া হচ্ছে, তাই প্রথমে 1 লিখব, আর 2 নম্বর আধানটা দ্বারা বিকর্ষণ বল প্রয়োগ করা হলো, সেই জন্য 2 পরে লিখব। এইভাবে লিখতে হয়। এটা গেল প্রথমটা। এবারে চলে আসছি 2 নম্বর। Q3 আধান দ্বারা Q1 আধানের উপর বল প্রযুক্ত হবে। এখন এইটা হচ্ছে মাইনাস আধান আর এটা প্লাস আধান, তাহলে এদের মধ্যে আকর্ষণ অথবা বিকর্ষণ কোনটা? অবশ্যই আকর্ষণ বল ক্রিয়া করবে, যেহেতু বিপরীত আধান। এখন প্রশ্ন হলো Q3 Q1-এর দিকে এগিয়ে যাবে নাকি Q1 Q3-র দিকে এগিয়ে যাবে? মানে আকর্ষণ বলটা
আকর্ষণ বলটা কোন দিকে হবে, এই দিক ডিরেকশন হবে নাকি এই ডিরেকশন হবে। তো এখানে দেখো +8, এটা হচ্ছে -24, এই যে 24-এর মানটা বেশি, ঠিক আছে, তাহলে এর ক্ষমতাটা বেশি আকর্ষণ করার, তাহলে অবশ্যই এই দিক থেকে এই দিকে বল ক্রিয়া করবে। আর সেই মানটা কত হবে, যেহেতু 1 নম্বর আধানের উপর বল প্রয়োগ হচ্ছে তাই প্রথমে 1, 3 নম্বর আধান দ্বারা বল প্রযুক্ত হচ্ছে তাহলে 3 পরে লিখতে হবে। এইভাবে হচ্ছে লেখার নিয়ম। এটা ভেক্টর চিহ্ন দিলাম, যেহেতু একটা নির্দিষ্ট অভিমুখে বল ক্রিয়া করছে তাই অ্যারো চিহ্নটা দিতে হবে। এইবারে আমরা এই দুটো বলের মান অর্থাৎ ম্যাগনিটিউড স্কেলার ফর্মটা লিখব, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা কি করব, 2 নম্বর অর্থাৎ Q2 আধান দ্বারা Q1 আধানের ওপর ক্রিয়াশীল বল F12 এর মানটা নির্ণয় করব। Q2 আধান দ্বারা Q1 আধানের ওপর মানে এইটার ওপর ক্রিয়াশীল বিকর্ষণ বল কত হবে, F12 = Q1 Q2 / r²। যেহেতু ইএসইউ আধান বলেছে তাই এটা হচ্ছে সিজিএস সিস্টেমে কাজ করছে, আর যেহেতু এটা এয়ারে হচ্ছে বলে ধরে নিচ্ছি তাহলে কে এর মান 1, সেই জন্য এখানে কিছু টার্ম বসবে না, এই মানটা এখানে বসিয়ে দিতে হবে। 8 গুণ 12.5 ডিভাইডেড বাই আর এর মান হচ্ছে 5, তাহলে 5² কত দাঁড়ালো, ক্যালকুলেশন করে দেখা যাবে 5 × 5 = 25, এটা কাটলে তোমার দাঁড়ায় 5, 5 × 8 = 40, 4 ডাইন, ঠিক আছে। এইবারে যেহেতু এটা হচ্ছে ম্যাগনিটিউড, ঠিক আছে, কিন্তু এর তো একটা ডিরেকশন আছে, এই ডিরেকশনটা কোন দিকে কাজ করবে, তোমরা অবশ্যই জানো যে 12.5-এর মান বেশি, 8-এর মান কম, তাহলে Q1টা এদিক চলে আসবে। তাহলে কী বলবো, যে এইটা আমি নাম দিচ্ছি সি, এইটার নাম দিচ্ছি এ, আর এইটার নাম দিচ্ছি বি পয়েন্ট। এ পয়েন্টে Q2, সি পয়েন্টে Q1, বি পয়েন্টে Q3 আছে, তাহলে ডিরেকশনটা হবে এই দিক বরাবর অর্থাৎ এসি অভিমুখে। এসি অভিমুখ মানে এই পুরোটাকে বোঝায়, ঠিক আছে। তুমি এখানে নাম দিতে পারো ডি, তার মানে হচ্ছে সিডি অভিমুখে, ওকে। এটা গেল প্রথমটার ক্ষেত্রে। দ্বিতীয়টার ক্ষেত্রে অর্থাৎ Q3 আধান দ্বারা Q1 আধানের উপর ক্রিয়াশীল আকর্ষণ বল, তাহলে কি হবে, F13 Q1 Q3 / r²। এখানে R1 নাম দিলাম, এটা R2 নাম দিলাম। তাহলে এর মানগুলো বসিয়ে দাও, Q1 এর মান 8, Q3 মান 24, ঠিক আছে। যেহেতু মাইনাস আছে তুমি মাইনাস বসাতে পারো, নাও পারো, তোমার ইচ্ছে। আর এইটা হচ্ছে 8² তাহলে কেটে কুটে কত হবে, দেখো এটা কেটে একটা 8 হবে আর এটা কেটে 3, -3 ডাইন। আচ্ছা, মাইনাস মানে হলো আকর্ষণ বল, ঠিক আছে, আর প্লাস মানে হচ্ছে বিকর্ষণ বল, একটা কনসেপ্ট পাওয়া গেল। আর এর ডিরেকশনটা কোন দিকে হবে, যেহেতু আকর্ষণ করছে সিবি অভিমুখে, তাহলে এই আকর্ষণ বলটা সিবি অভিমুখে হবে। এ তো গেল ম্যাগনিটিউড বা স্কেলার ফর্ম বার করলাম। এরপর হচ্ছে এই দুটো বলের ভেক্টর যোগফল করতে হবে। তোমরা ক্লাস 9-এ এই ধরনের ভেক্টর বিভাজন পড়েছো, এটা তবুও প্রাসঙ্গিক নয়। ক্লাস 11-এ ভেক্টরের ট্রিটমেন্টে তোমরা ভেক্টর যোগফল শিখেছো। তোমরা নিজেরাই বলতে পারবে যে এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ করেছে, ঠিক আছে। তাহলে cos আলফার মান হবে cos 90 ডিগ্রি = 0, ঠিক আছে। সুতরাং এটা একটা বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্রের মতন আকার নেবে। তো আমরা এর লব্ধিটা নির্ণয় করি, তাহলে F12 ও F13 এর লব্ধি হলো F। তাহলে আমরা আঁকবো কীভাবে,
একটা সামান্তরিক চিত্র আঁকতে হবে। যদিও এটা স্পেশাল কেস সামান্তরিকের, একটা আয়তক্ষেত্র নিয়েছে, তাহলে এই হচ্ছে তোমার লব্ধির মান নির্ণয় হচ্ছে, এবং মনে করছি এটা হচ্ছে থিটা কোণ উৎপন্ন করেছে। ওকে, আর এখানে আলফার মানটা হচ্ছে 90 ডিগ্রি, আর থিটাটা আমরা বার করতে হবে। তো এফ এর মান, এটা হচ্ছে এফ এর ডিরেকশান, তাহলে এফ এর মানটা কত হবে, রেজাল্ট্যান্ট ফোর্স কত হবে আমরা জানি, F12 স্কোয়ার F13 স্কোয়ার টু F12 F13 কস আলফা। ওকে, তাহলে কস আলফার মানটা আমরা কি পেয়েছি, কস 90 মানে 0, তার মানে এই টার্মটা 0 হয়ে যাবে, তাহলে এটা নিয়ে আমরা একদম ভাববো না। ঠিক আছে, তাহলে এই মানটা কত দাঁড়ায়, F12 মান আমরা আগেই পেয়ে গেছি, এইটা 4 পেয়েছি, তার মানে 4 স্কোয়ার, আর এইটা পেয়েছি, এটা মাইনাস বটে, এটা আকর্ষণ বলকে বোঝানোর জন্য, সেই জন্যে কনফিউশন যাতে না থাকে আমি এটা কেটে দিলাম, অর্থাৎ মাইনাস বসাবো না, ম্যাগনিটিউডটাই শুধু বসাবো। মাইনাস দিয়েছিলাম কারণ মাইনাস হলে আকর্ষণ বলকে বোঝায়, এই কনসেপ্টটা দেওয়ার জন্য আমি কেটে দিলাম, তোমরাও করবে না। তাহলে এটা হচ্ছে 3 স্কোয়ার, তাহলে কত হলো, এটা করে দেখা গেলো 5 ডাইন, অর্থাৎ রেজাল্ট্যান্ট ফোর্স, এই রেজাল্ট্যান্ট ফোর্সের মান হবে 5 ডাইন। এবারে আমরা এই যে রেজাল্ট্যান্ট ফোর্স এটা কোন অভিমুখে ক্রিয়া করছে সেটা বার করব। এই চিত্র থেকে স্পষ্ট বোঝা গেল যে বিসি, আর এটার নাম দিলাম ই, তো এই বিসিই এই যে ত্রিভুজটা, এইটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি, তাহলে আমরা কি বার করব না, ট্যান থিটা বের করব। ট্যান থিটা মানে হচ্ছে বিই ডিভাইডেড বাই সিবি। তো বিই মানে তোমরা নিজেরাই বলো, এইটা হচ্ছে এইটা, অর্থাৎ F12, তাহলে F12, আর বিসি হচ্ছে F13, এদের মানটা বসিয়ে দাও। F12 মান হচ্ছে 4, আর F13 মান হচ্ছে 3, তাহলে থিটার মান কত হবে, ট্যান ইনভার্স 4/3। ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে তোমার F13 সাথে, অর্থাৎ অনুভূমিক সিবির সাথে দক্ষিণ দিকে থিটা কোণ করে অভিমুখটা হবে, সেটা লিখে দিলেই হবে। অর্থাৎ লব্ধি বল এফ সিবি এর দক্ষিণ দিকে থিটা এই কোণটায় আনত থাকবে, অর্থাৎ এই দিকে আনত থাকবে থিটার মানটা লিখতে হলে। নেক্সট আইটেমে যাচ্ছি। এরপর আমরা পরে একটা খুব ভালো অঙ্ক করাবো, সেটা হচ্ছে হট 1। অঙ্কটা খুবই ভালো, এই ধরনের অঙ্ক তোমাদের অনুশীলনীতে বেশ কয়েকটা অঙ্ক করে করতে দেওয়া আছে, এক্সাম্পলও আছে, একটু একটাই করে দেব এবং বাকিগুলো নিজেরা করার চেষ্টা করবে, না পারলে আমাকে বলবে। সমান ব্যাসার্ধ, ভর ও তড়িৎ আধানযুক্ত দুটি গোলককে সুতো দ্বারা এক বিন্দু থেকে ঝোলানো হলো। প্রথম গোলক দুটি শূন্যস্থানে, প্রথমে গোলক দুটোকে বায়ুতে করা হয়েছে বা শূন্যস্থানে করা হলো। এরপরে 0.8 গ্রাম পার সেন্টিমিটার কিউব ঘনত্বের এবং 3 পরাবৈদ্যুতিক ধ্রুবকের একটি তরলের মধ্যে নিমজ্জিত রাখা হলো। উভয় ক্ষেত্রেই সুতো দুটির পরস্পরের সঙ্গে একই কোণ উৎপন্ন করলো, অর্থাৎ বায়ুতে পরীক্ষা করা হলো, সুতো দুটোর মধ্যে যে কোণ উৎপন্ন হয়েছে, এবারে 0.8 গ্রাম পার সেন্টিমিটার কিউব ঘনত্বের তরলের মধ্যে ডুবিয়েও কাজটা করা হলো বা পরীক্ষাটা করা হলো, সেখানেও সুতো দুটোর মধ্যে একই কোণ উৎপন্ন করলো। তাহলে গোলকের উপাদানের ঘনত্ব কত সেটা নির্ণয় করতে হবে। খুব ভালো অঙ্ক। এখানে কি কি বলে দেওয়া আছে, ব্যাসার্ধ সমান, ভর সমান, তড়িৎ আধান সমান, মানে একই রকম গোলক দেওয়া হয়েছে, আর তরলের ঘনত্ব বলে দেওয়া হয়েছে, আর পরাবৈদ্যুতিক ধ্রুবক, আর বিশেষ কিছুই বলে দেওয়া নেই। একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশান দেওয়া আছে, একই কোণ উৎপন্ন করলো। এই মাত্র কয়েকটা ইনফরমেশান নিয়ে আমরা পুরো অঙ্কটা করব। দেখো, লক্ষ্য করো, যে গোলকটা নেওয়া হয়েছে তার রো হচ্ছে ঘনত্ব হিসাবে ধরলাম, আর হচ্ছে তার ব্যাসার্ধ, আর টি হচ্ছে সুতোর টান।
তো আমরা ছবিটা আঁকি, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো এই এখান থেকে এটা একটা সিলিং, এখান থেকে এই দুটো সুতো এইভাবে রয়েছে এবং দুটো গোলককে একটু বড় করে আঁকি সুবিধা হবে, দুটো গোলক এখানে আছে, ঠিক আছে। তো এইটাও চার্জড পার্টিকেল, এটাও চার্জড পার্টিকেল, ওকে। তো এখানে আমি মনে করি থিটা কোণ এই লম্বের সঙ্গে থিটা কোণ উৎপন্ন করেছে, ওকে। আচ্ছা, তো ক্লাস 11-এ তোমরা নিউটনের গতিসূত্রতে টান সম্বন্ধীয় কিছু প্রবলেম সলভ করেছো। একটা সুতো দিয়ে বা দড়ি দিয়ে কোনো বস্তুকে বেঁধে ঝুলিয়ে দিলে তার সুতোতে বা দড়িতে একটা টান কাজ করে, সেই টানটা হচ্ছে টি, ওকে, টি। আর যদি এই টি বল বা টি টান এইভাবে কাজ করে তাহলে এর দুটো উপাংশ তৈরি হবে অটোমেটিক। তো এই উপাংশটা আর এখানে আর একটা উপাংশ তৈরি হবে। তো এইটা যদি থিটা কোণ হয় এবং এই রেখাটা আর এই রেখাটা হচ্ছে সমান্তরাল, ঠিক আছে, এই রেখাটা আর এই রেখাটা হচ্ছে সমান্তরাল, তাহলে এই কোণ আর এই কোণ হচ্ছে একান্তর কোণ, তাই এটা হবে থিটা, ওকে। তো এটা যদি থিটা হয় তাহলে এটা হচ্ছে বল অর্থাৎ টান বল। এই টান বলের দুটি উপাংশ, একটা হচ্ছে অনুভূমিক উপাংশ, যেহেতু এই রেখাটার সাথে থিটা কোণ উৎপন্ন করেছে তাহলে এটা হবে অনুভূমিক উপাংশ। এই অনুভূমিক উপাংশের মানটা হবে টি কস থিটা। আর এইটা হচ্ছে উল্লম্ব উপাংশ, লক্ষ্য করো এটা যদি অনুভূমিক হয় তার সঙ্গে লম্বভাবে আছে, তাহলে এইটা হবে টি সাইন থিটা, ক্লিয়ার। আচ্ছা, আর একটা কথা বলি যে এই যে ডিস্ট্যান্সটা, এইটা একটা গোলক আর এইটা হলো একটা গোলক, হ্যাঁ, দুটো গোলক একই সাইজের, আঁকাটা হয়তো এটা একটু বড় হয়ে গিয়েছিল। এই দূরত্বটা হচ্ছে আর, ওকে, এই দূরত্বটা হচ্ছে আর। আচ্ছা, এবারে এইটাও চার্জড পার্টিকেল, এটাও চার্জড পার্টিকেল, অর্থাৎ সমজাতীয় আধান বলে নিজেদের মধ্যে একটা বিকর্ষণ বল কাজ করবে, একটা বিকর্ষণ বল কাজ করবে। এটা এদিকে চলে যাবে ছিটকে, এটা এদিকে ছিটকে চলে যাবে। তো এই বিকর্ষণ বলের মানটা কত হবে না কুলম্বীয় ফোর্স, ঠিক না, এটা হবে কুলম্বীয় ফোর্স। সেই কুলম্বীয় ফোর্সের মান কত হবে, দেখো কিউ হচ্ছে প্রতিটি গোলকের আধান, তাহলে Q1 Q2, তাহলে কিউ স্কোয়ার, দুটো যেহেতু একই মান, আর এদের যে ডিস্ট্যান্স আর, তাহলে এই হচ্ছে আর স্কোয়ার। এখন ইন এয়ার, এই ঘটনাটা ঘটছে এয়ারের মধ্যে, ফলে কী হচ্ছে কে এর মান 1, এবং আমি এটা সিজিএস ইউনিটে অঙ্কটা করছি, ওকে, সেই জন্যে কে এর মানটা 1 হবে। তো এইটা হচ্ছে কুলম্বীয় ফোর্স। এখন এই চিত্র থেকে বোঝা যাচ্ছে যে এই যে গোলকটা দেখতে পাচ্ছ, এই গোলকের একটা ভর আছে, সেই ভরটা কত, আমি মনে করছি ভরটা হচ্ছে এম, তাহলে গোলকের ভর হচ্ছে এম, তাহলে তার একটা ওজন বল কাজ করবে, আর সেই ওজনটা হচ্ছে ডব্লিউ ইকুয়াল টু mg, ওকে। আচ্ছা, এম মানে কি, এম হচ্ছে ভি ইন্টু রো, কারণ বস্তুর আয়তন এবং এই গোলকের আয়তন আর তার ঘনত্ব দিয়ে গুণ করা হলো, আর ইন্টু জি ইকুয়াল টু ভি মানে কি, এটা গোলক, তাহলে 4/3 পাই আর কিউব, ওকে, ইন্টু রো ইন্টু জি, তাহলে ডব্লিউর মান হলো এইটা, এই গোলকের ওজন। আচ্ছা, এখানে দেখো চারদিকে 4টে বল কাজ করছে এবং এই সিস্টেমটা বা সংস্থাটা সাম্যাবস্থায় আছে, ইকুইলিব্রিয়াম পজিশনে রয়েছে, এরা এইভাবে স্থির হয়ে আছে। তার মানে কি বলতে পারি, টি কস থিটা এবং ডব্লিউ হচ্ছে পরস্পর সমান, একে অপরকে প্রশমিত করছে। আবার টি সাইন থিটা, এই উল্লম্ব উপাংশটি কুলম্বীয় ফোর্স এফ এর সাথে সাম্যাবস্থানে আছে, অর্থাৎ এই টি সাইন থিটা আর এফ ইকুয়াল টু কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার পরস্পর সমান। এখন চারদিক থেকে সমান মানের বল সমানভাবে কাজ করার জন্য এই গোলকটা স্থিরভাবে
আছে। এক্ষেত্রেও একই ঘটনা ঘটছে, যেহেতু এখানকার যা বলের উপাংশ দেখানো হয়েছে চারদিকে, এক্ষেত্রেও ঠিক সেম, সেই জন্যে এখানে না করে এখানে করলেই চলবে। ওকে, তুমি এই জিনিসটা এখানেও করতে পারো। হ্যাঁ, দুটোই করার কোনো মানে নেই, যে কোনো একদিকে করে দেখাতে পারলেই হবে। এইবারে আমরা চলে আসি, এই ছবিটা তোমরা খাতায় এঁকে নাও, কারণ আমার খাতাটা একটু উপরের দিকে উঠবে। এইবারে আমরা চলে আসি বায়ুতে। যখন এই ঘটনাটা বায়ুতে ঘটে তখন সাম্যাবস্থা সৃষ্টি হয়। সাম্যাবস্থায় আমরা কি পাই না, একটু আগে বলেছি টি সাইন থিটা ইকুয়াল টু এফ ইকুয়াল টু কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার। তাহলে ছবি থেকে চিত্রানুসারে তোমরা এই ছবিটা যদি পরিষ্কার বুঝতে পারো, অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইজি। তাহলে এখান থেকে আমরা কি পেলাম না, টি সাইন থিটা ইকুয়াল টু কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার। এটা হচ্ছে কুলম্বীয় ফোর্স। ওকে, আর এইটা কি পেলাম না, টি কস থিটা। এই টি কস থিটা হচ্ছে ডব্লিউ ইকুয়াল টু এই মানটা, এটা লিখব। এটা 1 নম্বর সমীকরণ নাম দিলাম। আর এটা হচ্ছে কিউ স্কোয়ার বাই এটা টি সাইন থিটা 4/3 পাই আর কিউ রো জি। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। ওকে, 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ। চিত্রটা যদি ঠিকঠাক তুমি পুট করতে পারো তাহলে অঙ্কটার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এইবারে আমরা করব কি না, 1 নম্বর ভাগ 2 নম্বর করে পাই। দেখো টি কেটে যাবে, সাইন থিটা বাই কস থিটা, এটা হলো ট্যান থিটা। তাহলে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই এটা হচ্ছে আর স্কোয়ার, আর এই 4টা হচ্ছে নিচে থাকবে, এই 3 উপরে উঠবে, আর এটা পাই, এটা আর কিউব, এটা রো, এটা জি। ঠিক আছে, ক্লিয়ার? এইটা হচ্ছে তোমার 3 নম্বর সমীকরণ। এটা হচ্ছে ট্যান থিটা। এই পর্যন্ত দিয়ে এইখান থেকে আবার নানা রকম ফিগার তৈরি করেও অঙ্ক দেওয়া যায়। সুতরাং এই পর্যন্ত মাস্ট করতেই হবে। ভালো করে এতগুলো টিক চিহ্ন দিলাম, এই পর্যন্ত খুব ভালো করে করবে। যখন থিটার মান খুব ক্ষুদ্র হয় তখন ট্যান থিটা না লিখে শুধু থিটা লেখা হবে, সেখান থেকে একটা ইকুয়েশন বার হয়ে যাবে। সুতরাং এইটা আমি লাল কালি দিয়ে গোল করে দিচ্ছি, এই পর্যন্ত মাস্ট করতেই হবে। এইখান থেকে নানা রকমভাবে অঙ্কের ফিগার দেওয়া হবে, যে এটা প্রমাণ করো, সেটা প্রমাণ করো। ওকে, আচ্ছা, এটা গেল। এরপর হচ্ছে ইন লিকুইড অফ ডেন্সিটি সিগমা ইকুয়াল টু 0.8 গ্রাম পার সিসি। ঠিক আছে, এই লিকুইডের মধ্যে কি ঘটছে না, আমরা এই একই ছবি আঁকছি, ভালো করে ছবিটা দেখো। লিকুইডের মধ্যে সুতোর টান ধরে নিচ্ছি টি ড্যাশ। তাহলে সেক্ষেত্রে আর কিন্তু কন্ডিশন বলে দিয়েছে থিটা সমান, আগের থিটার সঙ্গে এই থিটা হচ্ছে সমান। এটা হচ্ছে প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য বা শর্ত। তা এইখানটায় কী হবে, এটাও থিটা হবে, এইটা হবে টি ড্যাশ কস থিটা, এটা হবে টি ড্যাশ সাইন থিটা। ওকে, এটাও তোমার দূরত্ব হবে আর একই ব্যাপার হবে। হ্যাঁ, আর এইটা হচ্ছে তোমার এই জায়গাটা একটু ভালো করে বলার, তার আগে এটা বলে দিচ্ছি, এটা কুলম্বীয় ফোর্স কাজ করবে, সেটা হচ্ছে এফ ড্যাশ ইকুয়াল টু 1/k। যেহেতু মাধ্যম চেঞ্জ হয়ে গেছে, লিকুইড বলা হয়েছে, তাহলে 1/k আসবে, এটা কিউ স্কোয়ার বা এটা হবে আর স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা, আর এটা হচ্ছে টি ড্যাশ সাইন থিটা। এই জায়গাটা কি হবে না, কোনো একটা বস্তুকে যদি জলের মধ্যে বা কোনো লিকুইডের মধ্যে সম্পূর্ণভাবে নিমজ্জিত করি, তাহলে আর্কিমিডিসের সূত্র অনুযায়ী তার আপাত ওজনের হ্রাস হয়। এটা ক্লাস 11-এ আর্কিমিডিস সূত্রে পড়ানো হয়েছে। সুতরাং আমি এখানে ডাইরেক্ট ফর্মুলাটা যেটা লিখব, এটা হবে এম ড্যাশ জি না, এইখানটায় কিছু পরিবর্তন হবে, সেটা হচ্ছে তোমার ভি ড্যাশ রো মাইনাস সিগমা ইন্টু জি।
ঠিক আছে, অর্থাৎ পদার্থের যেটা উপাদানের ঘনত্ব তা থেকে লিকুইডের ঘনত্ব বাদ যাবে। ওকে, তাহলে সেটাই হবে কার্যকরী ঘনত্ব ইন্টু জি, অর্থাৎ কিনা 4/3 পাই, কারণ আয়তনের তো কোনো পরিবর্তন হবে না, সুতরাং ভিটা ভি থাকবে, সরি এটা ড্যাশ হবে না, এটা শুধু ভি হবে, আয়তনে কোনো পরিবর্তন হবে না, এটা এই থাকবে। হ্যাঁ, আপাত ওজন হ্রাস হবে, অর্থাৎ রো মাইনাস সিগমা হবে ইন্টু জি এইটা। এরপর কী হবে না, সাম্যাবস্থায়, অর্থাৎ যেহেতু এটা সিস্টেমটা কোনো ডিস্টার্ব হবে না, তাই সাম্যাবস্থায় চিত্রানুসারে কি পাবো না, টি ড্যাশ সাইন থিটা ইকুয়াল টু 1/k কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার, এটা হচ্ছে কুলম্বীয় ফোর্স, এটা হচ্ছে 4 নম্বর সূত্র ফর্মুলা। এবং আর কি না, টি ড্যাশ কস থিটা ইকুয়াল টু 4/3 পাই আর কিউ রো মাইনাস সিগমা ইন্টু জি, এটা হচ্ছে 5 নম্বর সমীকরণ। এই ছবি থেকে ওই করা হলো, এইটা সমান এইটা, এইটা সমান এইটা, আগেটাও তাই, এইটা সমান এইটা, এইটা সমান এইটা, ছবি আঁকতে পারলে অঙ্ক হয়ে যাবে। আচ্ছা, এবার এদের মধ্যে 4 নম্বর এবং 5 নম্বর ভাগ করে পাই, কি হবে না, ট্যান থিটা ইকুয়াল টু, এটা হচ্ছে 1/k কিউ স্কোয়ার বাই এটা আর স্কোয়ার, আর নিচে হচ্ছে 4 আর উপরে হচ্ছে 3, নিচে পাই আর কিউ রো মাইনাস সিগমা ইন্টু জি, এইটা এসে দাঁড়ালো। ওকে, এইটার নাম দেওয়া হলো 6 নম্বর সমীকরণ। 6 নম্বর সমীকরণে ট্যান থিটা পেয়েছি, 3 নম্বর সমীকরণে ট্যান থিটা পেয়েছি, তাহলে দুটো সমান হবে। ওকে, কারণ থিটার তো কোনো পরিবর্তন হয়নি, তাহলে 3 ও 6 থেকে পাই কি পাই, তাহলে দুটো সমান করে দিতে হবে, তাহলে 3q স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই আর কিউব ইন্টু রো ইন্টু জি ইন্টু আর স্কোয়ার। আর এইটা এখানে থেকে পেয়ে যাব, এইটা হচ্ছে তোমার বলো কে, নিচে কে আর স্কোয়ার 4 পাই আর কিউব রো মাইনাস সিগমা ইন্টু জি, আর উপরে হবে 3q স্কোয়ার। ওকে, এখন এইটা এটা কেটে গেল, এইটা এটা কাটলো, এইটা এটা কাটলো, জি জি কাটলো, আর স্কোয়ার কাটলো, সব কেটে গেল, তাহলে কি রইলো, তাহলে 1/রো, আর এটা 1/k রো মাইনাস সিগমা। ঠিক আছে, তাহলে উল্টে দিলে কি হবে, উল্টে দিলে রো ইকুয়াল টু কে ইন্টু রো মাইনাস সিগমা। দেখো এটাও কিন্তু একটা ফর্মুলা, হ্যাঁ, বায়ু মাধ্যমে করলে রো, আর যদি লিকুইডেড করো তাহলে ইকুয়াল টু কে ইন্টু, যেহেতু পরাবৈদ্যুতিক ধ্রুবক কে ইন্টু, এবারে উপাদান থেকে তরলের উপাদানের ঘনত্ব বাদ, দুটো বিয়োগফল। একে আর কীভাবে দেখা যায়, একে আমরা নানা রকমভাবে কায়দা কানুন করে এদিক ওদিক করে নানা রকম ফিগার দিতে পারি। হ্যাঁ, তো দেখা যায় এটা কি হয়, ইকুয়াল টু কে রো মাইনাস কে সিগমা, তারপর রোগুলোকে এক জায়গায় নিয়ে আসবো, রো তাহলে কে রো, এই যে কে রো, এটা এইটাকে এই দিক নিয়ে যাবো, এটাকে এই দিক নিয়ে আসবো, তাহলে কি দাঁড়াচ্ছে না, রো এটা কে -1 ইকুয়াল টু কে সিগমা। তাহলে রো এর মান কত হবে, কে ইন্টু সিগমা ডিভাইডেড বাই কে -1। ওকে, এটা হয়। আরও কি করা যায়, কত রকমভাবে করা যায়, এটাকে আবার তলায় আনতে হবে, 1 - 1/k। হ্যাঁ, এইটা করা যায়, এটা করা যায়, সুতরাং যাই হোক, এখন এই হচ্ছে ফর্মুলা, এটাও ফর্মুলা, এটাও ফর্মুলা, যা খুশি। তাহলে এখানে কে ইকুয়াল টু 3, সিগমা ইকুয়াল টু 0.8 মানগুলো বসিয়ে দিলে আমি রো পেয়ে যাব। তাহলে মানটা কী দাঁড়ালো, এই মানগুলো বসালে এইটা খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক, খুব ভালো অঙ্ক, অন্যান্য অঙ্কগুলো চেষ্টা করবে।